আমরা ৪১তম বিসিএস প্রিলির প্রথম অংশের ক্লাস করব। ৩৮তম ক্লাস এটা। এই ৪১তম বিসিএস প্রিলিতে এর পূর্ববর্তী বিসিএস গুলো থেকে এবং ব্যাখ্যা যেগুলো দিয়েছে সেগুলো থেকে ৯৫+ প্রশ্ন কমন ছিল। আর ১৪টা প্রশ্ন এমন ছিল যেটা ওই প্রশ্নগুলো পারার জন্য কোনো পড়াশোনা করতে হয় না। মানে যতটুকু ম্যাচুরিটি আসছে সেই ম্যাচুরিটি থেকে আরো ১৪টা প্রশ্ন মানে অ্যান্সার করার মতো ছিল। মানে এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নেই থাকে। ৪১তম বিসিএস এমন হলো যে এই অংশটুকু একটু দেখায় যে যেগুলো আসলে না পড়েও পারার মতো কিছু প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোও কিন্তু থাকে। বেসিক প্রশ্ন মোটামুটি আপনি কাটমার্কের প্রায় কাছাকাছি কিন্তু যেতেই পারেন। শুধু বিগত সালের প্রশ্ন ভালোভাবে সলভ করে বা এখানে এগুলো মনে রেখে প্লাস আপনার যে কিছু কমন সেন্স আছে সেই জায়গা থেকে কাছাকাছি পৌঁছাতে পারেন। এর বাইরে আর ১০ থেকে ১৫ মার্ক আপনাকে আউট নলেজ এর মাধ্যমে বা আরো যে এই পড়াগুলোর বাইরে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো থেকে আপনাকে নিয়ে আসতে হবে। যাই হোক, শুরু করি। যে শুরু করার আগে আজকে মানে এখন থেকে একটু কারেন্ট কোর্স এবং আপকামিং কোর্সগুলো জানায় দিব। যে রিটায়ারমেন্ট প্যাকেজ যারা আছে অনেকে ভর্তি হইতে যাচ্ছেন। আপাতত এই প্যাকেজে ভর্তি স্টপ আছে। ঠিক আছে? ভর্তি স্টপ আছে। কারণ এখন পর্যন্ত যে প্রিলির যে সময় আছে, এই সময়ের মধ্যে এই রিটায়ারমেন্ট প্যাকেজটা ভালো করে শেষ করা সম্ভব না। ঠিক আছে? শেষ করতে হবে আবার রিভিশন করতে হবে। সমস্যা আছে। এখন কেউ যদি এক্সট্রা এফোর্ট দিতে চান, এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিতে চান সেক্ষেত্রে ভিন্ন কথা। সেক্ষেত্রে যদি পারেনও সেটা আপনাকে এইভাবে সিঙ্গেল হিসেবে নিতে হবে। যে আরএসআই যেটা চলছে এটা আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। এটা নিয়ে যদি শেষ করতে পারেন দেন ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা কিনা ইম্পর্টেন্ট টপিক বেসড আছে সেটা নিতে পারেন। এটা আগে শেষ করতে হবে। শেষ করে জানানোর পরে এটাতে আপনি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে? এটাতে ভর্তি হতে পারবেন চাইলে। তো এটা হচ্ছে এইগুলো সবই বিসিএস এর জন্য কাজে লাগবে। আর যারা কিনা এই বিসিএস টা দিচ্ছেন না, সামনের বিসিএস দিবেন, তারা এখন থেকে পড়াশোনা কমপ্লিট করে রাখবেন। ঠিক আছে? প্রিলি আগে শেষ করলেন, তারপরে রিটেন কমপ্লিট করে রাখবেন। তারপরে জানে আপনারা হচ্ছে প্রিলি পরীক্ষায় বসতে পারেন। ঠিক আছে? সব কমপ্লিট করে। এটা কিন্তু প্রত্যেক বছরই এভাবে চলছে যে ৩১ মানে একদম ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে এটা। তারপরে আবার এই সামনে প্রিলি হয়ে গেলে তখন আবার নতুন একটা শিডিউল আসবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি চাইলে এটাতে কিন্তু এখন জয়েন হয়ে ক্লাসগুলো শুরু করতে পারেন যারা কিনা এই বিসিএস টা দিচ্ছেন না সামনের বিসিএস এর প্রস্তুতি নিবেন। আর আপকামিং আরো কোর্স আসবে সেটা হচ্ছে রিটেন এমনিতেই ৪১তম বিসিএস থেকে আমি রিটেন পড়াই। এছাড়াও আ রিটেন যারা পড়ে তারা দেখা যায় যে প্রিলি পাস করার পরে রিটেনে যারা জয়েন করে তাদের জন্য ছিল এতদিন। এখন সামনে যেহেতু আ স ওই আমরা বুঝতে পারছি যে প্রিলি এবং রিটেন একসাথে কমপ্লিট করেই প্রতিযোগিতায় নামতে হবে। সেজন্য ৪৭তম বিসিএস থেকেই মেবি বিসিএস রিটেন ফাউন্ডেশন প্রোগ্রাম মানে ৪৭ কে টার্গেট করে আসলে এই ফাউন্ডেশন প্রোগ্রামটা শুরু করা হবে। আর এগুলো এই ১৩৫ নম্বর এক্সাম ব্যাচ এটা আগে আমি করিয়েছিলাম। তো সামনে আবার আসবে এটা প্রিলির পরে। আর ভাইবার গাইডলাইন এর কিছু কোর্স আসবে। সেটা সামনে আরকি ৪৫ এর জন্য থাকবে। এই তো বিষয় ছিল। যাই হোক আজকে আমরা মোটামুটি ১ম অংশে অন্য সকল সাবজেক্টই আমরা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু ভূগোল এবং নৈতিকতা মূল্যবোধ এগুলো কিন্তু খুব কম মানে ১ম দিকে কম আলোচনা করা হয়েছে। তো ভাবলাম যে আজকের এইটাতে ভূগোল নিয়ে একটু সামনে আলোচনা করি শুরুতেই। তো ভূগোল ১০ টা প্রশ্নের মধ্যে ৫ টা প্রশ্নই বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন ছিল। এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আর এইটা ১ম প্রশ্নটা মার্বেল কোন ধরনের শিলা? এই ব্যাখ্যাটা আমরা কিন্তু গত দিনের ব্যাখ্যাতেই আমরা পেয়েছিলাম। মেবি ৪০ কি না ৩৮ যেকোনো একটাতে হবে। রূপান্তরিত শিলার মধ্যে কিন্তু আমরা এই ব্যাখ্যাটা দিয়েছিলাম। ঠিক আছে? রূপান্তরিত শিলার মধ্যে। তো এখানেও রূপান্তরিত শিলা হিসেবে প্রশ্নটা এসেছে, সেই ব্যাখ্যা থেকেই আসলে এসেছে কমনটা। আমরা জানি যে শিলা অলরেডি মানে ৩ টা টাইপ আমরা পড়েছি। একটা আগ্নেয় শিলা, আরেকটা পাললিক শিলা, আর হচ্ছে রূপান্তরিত শিলা। এই আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা। এই ৩ ধরনের শিলা আছে। আর এই ৩ ধরনের শিলার মধ্যে আমরা জানি রূপান্তরিত শিলা আলাদা কিছু না। এটা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এগুলো মানে এগুলো চেঞ্জ হয়েই এর ফরমেশনটা চেঞ্জ হয়েই কিন্তু যে শিলাতে পরিণত হচ্ছে সেটা কি রূপান্তরিত শিলা বলা হচ্ছে মেইনলি। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা যেগুলো লিখেছিলাম এর আগে যে তার আগে যদি ওইভাবে না লিখি, গতদিন যেভাবে লিখেছি ওটা বাদ। এখন আগ্নেয় শিলা যেটা আছে, আগ্নেয় শিলাটা একটু পড়ি। কারণ আগ্নেয় শিলাটা আমরা পড়ি নাই। এর আগে আমরা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলাটা পড়ে ফেলেছি। আগ্নেয় শিলাটা পড়ে ফেলি।
আগ্নেয় শিলাকে মূলত ২ ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় বহির্য আর একটা হচ্ছে অন্তজ। বহির্য যেটা এটা র‍্যাব দিয়ে মনে রাখতে পারেন। র‍্যাব দিয়ে মনে রাখতে পারেন। একটা হচ্ছে রায়োলাইট, রায়োলাইট, এতে অ্যান্ডিসাইট, অ্যান্ডি, দেন ব্যাসল্ট। এই ব্যাসল্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো দেখা যাবে যে বহির্য বা অন্তর্য এইভাবে নাও থাকতে পারে। সরাসরি এটা আগ্নেয় শিলা এটা জানেন কিনা এটা খুব ইম্পোর্টেন্ট হবে। তারপর হচ্ছে অন্তর্য আছে এসবিএল দিতে পারেন, এসবিএল জিডি, গুড। সোনালী ব্যাংক লিমিটেড ভালো আরকি। মানে বাংলাদেশ ব্যাংকের পরেই সোনালী ব্যাংক লিমিটেড সবচেয়ে ভালো। বাংলাদেশ ব্যাংকের পরে কারণ যত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে এই জায়গা থেকে মনে রাখতে পারেন এসবিএল গুড। তো এস তে হচ্ছে শিল, বি তে ব্যাথলিথ, দেন এল তে ল্যাকোলিথ। মোটামুটি এটা গেল। তারপরে এটাগুলোতে আবার ডাবল আছে। জি দিয়ে ডাবল আছে, গ্রানাইট আছে। গ্রানাইট খুব ইম্পোর্টেন্ট। গ্রানাইট আছে, গ্র্যাভো আছে। এটা আর ডি তেও আবার ২ টা আছে। একটা হলো ডলোরাইট, ডলোরাইট আর একটা হচ্ছে ডাইক। এর মধ্যে ইম্পর্টেন্ট এ যদি যাই যে বহির্জ মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট। বহির্জের মধ্যে ব্যাসল্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এগুলোর মধ্যে গ্রানাইটটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? মানে যদি ৪ টা লিস্ট করি তাহলে বহির্জ ৩ টা গুরুত্বপূর্ণ হবে। আর অন্তর্জের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে গ্রানাইট। ঠিক আছে? তবে একটু এখানে আ কনফিউশন তৈরি করবে ডলোরাইটটা। ডলোরাইটটা কনফিউশন তৈরি করবে। এরপরে যেটা এর আগে আমরা পড়েছি সেটা হলো পাললিক শিলার মধ্যে ডলোমাইট আছে। ওই ডলোমাইট আর ডলোরাইট এর ২ টার মধ্যে কিন্তু একটু কনফিউশন তৈরি হবে। এটা কিন্তু ডলোরাইট। ঠিক আছে? তাহলে আগ্নেয় শিলা এই কয়টা গেল। তারপরে রূপান্তরিত শিলা আমরা মানে ওই পাললিক শিলা কিন্তু আমরা গতদিনই লিখেছি। পাললিক শিলা বাম পাশে লিখে ডান পাশে লিখেছি ওগুলো থেকে কি রূপান্তরিত হয়। তার মধ্যে আমরা পড়েছিলাম যে চুনাপাথর এবং ডলোমাইট এটা থেকে এটা মার্বেলে রূপান্তরিত হয়। এটা পড়েছিলাম। ওগুলো আর লিখব না। যেহেতু গতদিনই আমরা লিখেছি। একটা বিসিএস আগেই লিখেছি আমরা। আর তারপরে বেলে পাথর কোয়ার্টজাইটে পরিণত হয়। কাদা এবং শেল স্লেটে পরিণত হয়। কয়লা গ্রাফাইটে পরিণত হয়। এগুলো আমরা লিখেছি গতদিন। আর এর মধ্যে এক্সট্রা একটা পড়েছিলাম সেটা হচ্ছে গ্রানাইট যেটা কিনা আগ্নেয় শিলা ছিল। এই গ্রানাইটটা নিশে পরিণত হয়। তাহলে এখানে কনফিউশনের জায়গা আমি বলে দিলাম। এখানে আছে ডলোরাইট এটা আগ্নেয় শিলার মধ্যে পড়ে। আর ডলোমাইট যেটা গতদিন আমরা পড়েছিলাম সেটা হলো পাললিক শিলার মধ্যে পড়ে। তাহলে এই জায়গাটা খুব কেয়ারফুলি মনে রাখবেন। ঠিক আছে? তারপরে আসি মধ্যম উচ্চতার মেঘ কোনটি? এই প্রশ্নটা একটু হলেও মানে কনফিউশন টাইপের প্রশ্ন ছিল। আর একদম নতুন দিয়েছে এটা। এটা মেক্সিমামই যারা মেটেরোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা ছাড়া অ্যান্সার করতে পারার কথা না এটা। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? এবং প্রশ্নটাও যেটা সেট হয়েছে এবং সাথে যে অপশন গুলোও দিয়েছে, এই অপশন গুলো একদম এক্সাক্টলি মানে মানে আবহাওয়া সংস্থা যেটা আছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন তাদের যে মেঘের ক্লাসিফিকেশন ১০ টা দিয়েছে আরকি ১০ টা টাইপের। এই ১০ টা টাইপের মধ্যে অবশ্য যেভাবে তারা সে কথাগুলো বলেছে, এখানে অপশন গুলোর মধ্যে সেভাবে দেয়া নাই। এটা একটা বড় বিষয়। এখানে দেওয়া আছে মধ্যম উচ্চতার মেঘ কোনটি? সিরাস, নিম্বাস এবং কিউমুলাস স্ট্র্যাটাস এইভাবে বলা আছে। এমনিতেই যদি উচ্চতা যেহেতু মধ্যম আছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে নিম্ন উচ্চতা আছে, তারপরে মধ্যম উচ্চতা আছে এবং উঁচু উচ্চতা আছে। এই ৩ টা উচ্চতা তো আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমার মানে আপনারা যদি ফোনটাকে আপনাদের ল্যান্ডস্কেপ করা থাকে তাহলে মোটামুটি এই পাশের যে ফিগারটা এটাও দেখতে পাবেন। ভালো করেই দেখতে পাবেন। তারপরে আমি আরেকটু জুম করব। এখানে অপশনগুলোর মধ্যে যেটা আছে সেটা এক্সাক্টলি মানে সিউরলি যে কিউমুলাস অ্যান্সার এটা মানে একদম পুরোপুরি এটাকে নেওয়া যায় না। কিন্তু তারপরেও ওটাকে বেস্ট অপশন হিসেবে নিতে হবে কিউমুলাসটা। এবার আসেন যে আমরা এইখানে এই ফিগারটা দেখে বাদবাকিগুলো একটু আমরা পড়ার চেষ্টা করি। মোটামুটি পুরোটুকু দেখা যাচ্ছে একবারে। দেখেন, এই যে এখানে লো ক্লাউডস বলেছে। লো ক্লাউডস। তাহলে লো ক্লাউডস বলেছে এখানে ১০০০ বলেছে, হ্যাঁ? লো ক্লাউডস বলে এখানে কত বলেছে? ১০০০ মানে মিটারের কথা ১০,০০০ বলছে অবশ্য এখানে। এখানে মিটার দিয়ে দিয়েছে না কি দিয়ে দিয়েছে? যদিও এখানে ওই হাইটটা বলেছে, ফিটে বলেছে। ফিটে বলেছে এটা না ফিট হিসেবে। আর এই পাশে বলেছে হচ্ছে মিটার হিসেবে।
মানে বাম পাশে বলছে ফিট, ডান পাশে মিটার হিসেবে এখানে দিয়েছে। যাই হোক ওটা দেখার বিষয় না, এমনি পরীক্ষাতে যে হিসেবে আসতে পারে যে নিম্ন উচ্চতার যে মেঘগুলো আছে, নিম্ন উচ্চতাকে সাধারণত 200, এখানে যদি 3000 আছে 2000 পর্যন্ত ধরা হয় লো ক্লাউড যেগুলো আছে, হ্যাঁ, যে নিম্ন নিম্ন এটাকে আমরা আলাদা করে লিখতে পারি স্ট্র্যাটো। যদি আমরা ট্রপোমন্ডল, স্ট্র্যাটোমন্ডল এগুলো পড়েছি, খেয়াল করে দেখেন, ট্রপোমন্ডল, স্ট্র্যাটোমন্ডল এগুলো পড়েছি, সেই স্ট্র্যাটোটারে খেয়াল রাখবেন, নিম্নর সাথে হচ্ছে স্ট্র্যাটোটা লিখে রাখেন। তারপরে মিডল অপশনে আপনারা লিখে রাখেন, মিডল যেটা আছে, মিডল মানে মধ্যম, মধ্যমে লিখবেন হচ্ছে মধ্যম বা অল্টো, অল্টো এটা লেখেন। আর হাই ক্লাউডস যেটা আছে, হাই ক্লাউডস এখানে সেটাতে লিখবেন উচ্চ বা সিরো, সিরো, উচ্চ উচ্চতার বা সিরো। তার মানে এখান থেকে একটা ধারণা পাবেন যে নিম্ন, অনেক সময় কিন্তু এখান থেকেও হতে পারে যে নিম্ন উচ্চতার মেঘগুলোকে কি বলা হয়, স্ট্র্যাটো। ঠিক আছে, স্ট্র্যাটো, ওয়াল্টো বা উচ্চ উচ্চতার মেঘ যেটা আছে সেটাগুলো সিরো, এক বাক্যে যদি বলি সেটা। এখন আসেন যে নিম্ন বা স্ট্র্যাটোর মধ্যে 5টা মেঘ আছে, কয়টা আছে? 5 ধরনের মেঘ আছে। মধ্যম বা অল্টোতে আছে 2 ধরনের মেঘ, আর উচ্চ বা শিরোতে আছে 3 ধরনের মেঘ। মেঘের ক্লাসিফিকেশন এর চেয়েতেও আবার ভাস্ট ক্লাসিফিকেশন আছে, তো সেগুলোতে যাচ্ছি না। মোটামুটি মানে ডাব্লিউএমও যে 10টার কথা বলেছে সেই 10টা এখানে আলোচনা করছি। তবে এখানে এই 2 এবং 3 এর মানে হচ্ছে মধ্যম এবং নিম্নর মধ্যে কিছু জায়গায় কনফিউশন আছে, কিছু জায়গায় কনফিউশন আছে, সেটা আমি বলে দিব। দেখেন এখানে আমরা বুঝতে পারছি কি, যেহেতু আমরা নিম্নতে বলেছি স্ট্র্যাটো, তার মানে এখানে আছে স্ট্র্যাটাস। এই যে এখানে দেখতে পাচ্ছি, আমি যে দাগ দিলাম স্ট্র্যাটাস দেখা যাচ্ছে, হ্যাঁ, একটু লেখা ছোট হলেও দেখা যাচ্ছে স্ট্র্যাটাস। স্ট্যাটাসের পরে যদি যাই, মানে স্ট্যাটাসের পরে হচ্ছে স্ট্যাটো নিব, স্ট্যাটোর সাথে কিউমুলাস লাগাবো, তাহলে স্ট্যাটো কিউমুলাস। এবার স্ট্যাটোটা বাদ দেন, এখান থেকে বাদ দিলে আর কি থাকে, কিউমুলাস থাকে। এই যে কিউমুলাস মেঘ হচ্ছে এই পাশে, 3টা গেল। 4 নম্বর হচ্ছে এখানে বলা আছে নিম্বো স্ট্যাটাস, নিম্বো। এখন তার মানে এখানে নিম্বাস কথাটা আছে, যে খ নম্বর অপশনে যে নিম্বাস আছে, এই নিম্বাসটাকে আসলে স্ট্যাটাসের সাথে লাগাবো একটা, কিউমুলাসের সাথে একটা লাগাবো, একটা নিম্বাস কথাটাকে। তার মানে নিম্বো স্ট্যাটাস একটা হচ্ছে, আর একটা হলো এই যে এখানে দেওয়া আছে কিউমুলো নিম্বাস। যদিও এটা কিউমুলাস নিম্বাসের দিকে তাকান, এটার দিকে যদি আমরা দেখি যে এটা লো ক্লাউডস এর অংশের মধ্যে আছে, এই যে নিচের অংশটুকু, আবার উপর দিকেও আছে, উপর দিকেও আছে, মিডলটা পার হয়ে আবার উচ্চতার মানে একদম হাই ক্লাউডস এর দিকেও কিন্তু কিছু একটা অংশ আছে, এবং মিডল অংশের মধ্যেই কিন্তু বেশি আছে। এটা আমরা যদি দেখি, মিডল অংশের মধ্যেই কিন্তু এই যে কিউমুলো নিম্বাসটা বেশি আছে, কিউমুলো নিম্বাসটা। তো খেয়াল করেন, তাহলে এটাকে কিন্তু আমরা এই লোর মধ্যেও নিয়ে আসতে পারবো। লোর মধ্যে এখানে 5 নাম্বার দিয়ে কিউমুলো নিম্বাসটা এখানে আমরা দিব, কিউমুলো নিম্বাস। তার মানে এই কয়টা হলো, 5টা হয়ে গেল। 5টার মধ্যে দেখেন এই যে নিম্বো স্ট্যাটাস থেকেও বৃষ্টি পড়তেছে, কিউমুলানিম্বাস থেকেও বৃষ্টি পড়তেছে। দুই জায়গায় দেখতে পাচ্ছেন। সাধারণত যে বৃষ্টিগুলো হয়, মানে এই যে ন্যাচারাল বৃষ্টিগুলো, সেটা এই নিম্বো স্ট্যাটাস থেকেই হয়। নিম্বো স্ট্যাটাসের যে মেঘগুলো আছে সেখান থেকেই হয়। অর্থাৎ এই নিম্বো স্ট্যাটাসকে বলা হয় রেইন ক্লাউড। কি বলা হয়? রেইন, রেইন ক্লাউড। একটু বজ্র বৃষ্টি হয় যখন, তখন হয় হচ্ছে এই যে কিউমুলানিম্বাস থেকে, এই যে এগুলো থেকে। এইজন্য এটাকে বলা হয় থান্ডার ক্লাউড। কি বলা হয়? থান্ডার ক্লাউড। তার মানে এই দুইটা নিচের স্তরে আমরা পেয়ে গেলাম এগুলো। এখন খেয়াল করেন মিডল ক্লাসের মধ্যে, মানে মিডল ক্লাউডস এর মধ্যে, মানে মধ্যম সারির মধ্যে আমরা অল্টো কথাটা লিখেছি। মধ্যমে কি লিখেছি? অল্টো। তার মানে এখান থেকে এই অল্টো দুইটার সাথে লাগানো। আমরা এর আগে দুইটা মেইন নাম পড়েছি, একটা স্ট্যাটাস মেইন নাম পড়েছি, আর একটা কিউমুলাস। এই যে স্ট্যাটাস এটা মেইন নাম, এটা হচ্ছে কিউমুলাসটা মেইন নাম। তার আগে অল্টো লাগাই দিব এখানে। মধ্যম, মধ্যমের নামই যেহেতু অল্টো, তার মানে অল্টো কিউমুলাস এবং অল্টো স্ট্যাটাস লাগাই দিলাম। এই দুইটাই আমরা এখানে নিব, যেহেতু এখানে বলেছে দুইটা, তার মানে এটাকে আমরা নিচেরটার মধ্যে ফেলে দিচ্ছি। আচ্ছা, আর উচ্চ বা শিরো যেটা বলা আছে, সেটাকে বলা আছে, দেখেন এই যে শিরো কথাটা বলা আছে, তার মানে CIRRO এই করে বলা আছে, আর এটার মূল শব্দ হচ্ছে সিরাস, বা এই যে সিরাস, ক নম্বর অপশনে যেটা আছে মূল শব্দ হলো সিরাস। এবং এই সিরাস দিয়েই সবগুলো আছে, যেমন সিরাসটা মেইন শব্দ, এখানে সিরাসটা আছে। এখন এই সিরাসের সাথে আর বাদ বাকি যে দুইটা আমরা শিখেছিলাম, মানে এই নিম্ন স্তরের সাথে স্ট্যাটাস শিখলাম মূল শব্দ, আর একটা হচ্ছে কিউমুলাস মানে শিখলাম মূল শব্দ। এখন এই সিরাসের সাথে ওই একবার কিউমুলাস লাগান, একবার হচ্ছে স্ট্যাটাস লাগান, তাহলে একবার হচ্ছে সিরো কিউমুলাস, আর একবার হচ্ছে সিরো স্ট্যাটাস। এই তো, এই জন্য উচ্চতার মানে উচ্চ পর্যায়ে যেটা থাকে, উচ্চতার যেটা মেঘ আছে সেটা
আমরা সংক্ষেপে যদি সিরোটা মনে রাখি তাহলে সিরো দিয়েই কিন্তু ৩ টা কভার করে। সিরো দিয়ে কিন্তু ৩ টা কভার করে হয়ে গেল। এবার আসেন যে এই প্রশ্নের ক্ষেত্রে মধ্যম উচ্চতার মেঘ এটার অ্যান্সার আসলে কি দাগানো উচিত হবে এখানে? সিরাস এটা তো পুরোপুরি উপরেই থাকে। নিম্বাস একদম নিম্বাসে দেখতে পাচ্ছি যে এই যে নিম্বো স্ট্যাটাস। নিম্বাস বলে সরাসরি কোনটা এখানে বলা নাই। নিম্বো স্ট্যাটাস বলা আছে আর কিউমুলা নিম্বাস বলা আছে। এটাও নিচের মধ্যেই আছে। ২ টার নিচেই কিন্তু থাকে। তারপরে স্ট্যাটাস এটাও নিচেই থাকে। থাকলো হচ্ছে কিউমুলাস। এখন কিউমুলাস কিন্তু নিচে আছে। যদি আমরা যদি ধরি যে একদম প্লেন কিউমুলাস সেটা কিন্তু নিচেই আছে। এবার একটু যদি উপরে উঠি যে কিউমুলাস, তারপরে স্ট্র্যাটো কিউমুলাস এগুলো একটু হাইটের দিক দিয়ে উপরে। একদম নিচের দিকে না থেকে লোয়ার ক্লাউড এর মধ্যে থাকলেও স্ট্র্যাটো কিউমুলাসটা একটু উপরে, কিউমুলাসটা উপরে। মানে একদম নিম্বো স্ট্যাটাস বা স্ট্যাটাসের চেয়ে উপরে খেয়াল করে দেখেন। মানে এটা যদি আমরা নিম্বাস ধরি, স্ট্যাটাস ধরি, এগুলোর চেয়ে একটু উপরে না এই যে কিউমুলাস। আবার আমরা জানি যে কিউমুলা নিম্বাসটা কিন্তু আরো উপরের দিকে মিডল এরিয়াতেও কিন্তু বেশি জায়গা জুড়ে আছে। যদি এই ৩ টাকে আমরা এক জায়গায় ধরি তাহলে সব মিলায় কিন্তু একটা স্ট্রং পয়েন্ট হতে পারে কিউমুলাসটার ক্ষেত্রে। যে এটাকে আমরা মধ্যম উচ্চতার ক্ষেত্রে এটা দাগাইতে পারি এই জায়গা থেকে। এমনি কিন্তু মানে এইভাবে যেটা আমরা ক্লাসিফিকেশনটা শিখলাম, এই ক্লাসিফিকেশন অনুসারে কিন্তু এখানে অপশনটা দেয় নাই। ঠিক আছে? আমরা এটা শিখে রাখবো এই প্রশ্নটা এইভাবে। আর বাদবাকি যে ব্যাখ্যাটা যেভাবে দিলাম আপনারা এইভাবে মুখস্থ করে ফেলবেন। কিভাবে মনে রাখা যায় সেটাও আমি বলেছি। এক্সট্রা তথ্য যেটা সেটাও বলে দিয়েছি। যেহেতু এটা এর আগে কখনো ফেস করা হয় নাই, আমরা মেইন পড়ার সময়ও পড়ি নাই। তারপরে প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে যেহেতু ১ম বার এটা সলভ হলো, তো এইজন্য একটু সময় বেশি দিলাম এখানে। ওকে। তারপরে আসি ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু। প্যারিস চুক্তি যেটা হচ্ছে ২০১৫ সালে হয়েছিল COP21 কি হয়েছিল? COP21 সেটা প্যারিসে হয়েছিল এবং প্যারিসের এটা আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত COP21 কনফারেন্স অফ পার্টিস, হ্যাঁ? COP21 এটা ২০১৫ সালে হয়েছিল ১২ ডিসেম্বরের মধ্যে। তো এটা এটুকু জানলেই চলবে। এইটুকু জায়গায় আমরা যেটা বুঝি। আর প্যারিস চুক্তি সম্পর্কে আমরা এর আগেও পড়েছি বাদবাকি কিছু তথ্য। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। তো বঙ্গবন্ধু দ্বীপের ক্ষেত্রে যদি এই সুন্দরবনের দক্ষিণে এই সম্পর্ক থেকে যদি প্রশ্ন না এসে যদি অন্য প্রশ্ন আসে যে বঙ্গবন্ধু দ্বীপের আরো যে লোকেশন আছে, এটাকে আসলে কি বলা হয়? অন্য একটা নাম আছে কিন্তু বঙ্গবন্ধু দ্বীপের। পুটুনির দ্বীপ বলা হয় কিন্তু। কি বলা হয়? পুটুনির দ্বীপ। পুটুনির দ্বীপ বলা হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপকে। আর এখানে কোন লোকেশনে অবস্থিত? এটা বাগেরহাটে। বাগেরহাট জেলা। যদি জেলা বলা হয় তাহলে বাগেরহাট জেলা। যদি উপজেলা বলা হয় কোন উপজেলায় অবস্থিত? মংলা উপজেলা। আর এখান থেকে তো বুঝতেই পারছেন যে সুন্দরবনের দক্ষিণে মানে সুন্দরবনে। এবং সেই দক্ষিণে কোন জায়গা থেকে? সুন্দরবনে আমরা দুবলার চরের কথাটা আমরা জানি। ওই দুবলার চর থেকে দক্ষিণে। দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। তো দেখেন বঙ্গবন্ধু দ্বীপ সম্পর্কে যে একটা প্রশ্ন এসেছে একটা তথ্য দিয়ে। বাদবাকি যদি এই তথ্যগুলো দিয়ে প্রশ্ন আসে আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করা যায়। বাগেরহাট জেলা, মংলা উপজেলা, দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। এর অন্য নাম হচ্ছে পুটুনির চর। ওকে। তারপর আসুন বেঙ্গল ফ্যান ভূমিরূপটা কোথায় অবস্থিত? এটা কমন প্রশ্ন আমরা আগেও আলোচনা করেছি। বেঙ্গল ফ্যান সেটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। এটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে গাঙ্গেয় ফ্যান বলা হচ্ছে। গাঙ্গেয় ফ্যান এটা। আর এর সাথে আমরা পড়েছি যে এটা গঙ্গা খাতের মধ্যে এই বেঙ্গল ফ্যানটা আছে। গঙ্গা খাত মানে হচ্ছে ওই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে হচ্ছে ওটাকে গঙ্গা খাত বলা হচ্ছে। আর এই বেঙ্গল ফ্যানের সম্পর্কে আরেকটা তথ্য আমরা জেনে রাখতে পারি। যদিও ধরেন এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, যারা কিনা একটু অন্য অপশন গুলো যাদের কাছে ফেভারিট মনে না হবে তারা এটা হয়তোবা দাগায় ফেলবে। যদি এভাবে আসে যে বেঙ্গল ফ্যান ডেফিনিটলি বঙ্গোপসাগরে এটা আ বঙ্গোপসাগর একটা মহাসাগরেরই অংশ, তাই না? তাহলে দেখেন উপসাগর যেহেতু এটা মহাসাগরের একটা অংশ। ডেফিনিটলি এইটা বিশ্বের দীর্ঘতম সাবমেরিন ফ্যানের মধ্যে পড়ে। দীর্ঘতম সাবমেরিন ফ্যান এটা, বেঙ্গল ফ্যানটা। দীর্ঘতম সাবমেরিন ফ্যান কোনটা? সেটা হচ্ছে এই বেঙ্গল ফ্যান বা গাঙ্গেয় ফ্যান। যেটা কিনা এই বঙ্গোপসাগরে অবস্থিত। যদি এভাবে পরীক্ষায় আসে যে দীর্ঘতম সাবমেরিন ফ্যান কোথায় অবস্থিত? সেটাও বঙ্গোপসাগরে। কোনটা? সেটা বেঙ্গল ফ্যান। দীর্ঘতম সাবমেরিন ফ্যান এটা। সোর্স অফ নো গ্রাউন্ড এটা আগেও আলোচনা হয়েছে। আমি আজকে বলে দিলাম, হ্যাঁ? ইউডিএমসি এর পূর্ণরূপটা কি? ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ, তাই না? দেখেন এখানে কিন্তু আলাদা। ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি না সেন্টার এটাই মনে রাখতে হবে। এই কমিটির সাথে সেন্টারের মধ্যে ঝামেলা হয়ে যাবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি।
এখন দেখেন ইউ থাকলে কি হবে, ছোট থেকে যদি বড় দিকে যায়, ইউতে আছে ইউনিয়ন। হুম, বা উপর থেকে নিচের দিকে আসলেও চলবে। যদি আপনি জাতীয় পর্যায়ে ভাবেন, জাতীয় পর্যায়ে হলে হবে এনডিএমসি, মানে ন্যাশনাল। এটা যদি ফুল ফর্মে আসে তাহলে ন্যাশনালের পরে ডিএমসি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। তারপরে জাতীয়র পরে আপনি হচ্ছে বিভাগীয়, মানে বিভাগ পর্যায়ে নাই এটা, জেলা পর্যায়ে আছে ডিডিএমসি। তার মানে হবে এটা ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট তারপরে এরপরে উপজেলা। তার মানে উপজেলার ক্ষেত্রে কি লিখবেন, ইউজেড ডিএমসি, তাহলে উপজেলা এটা। সরি, বারবার সাইড বাটনে লাগছে। তাহলে দেখেন ইউজেড ডিএমসি, আর হচ্ছে ইউনিয়ন যেটা সেটা হচ্ছে ইউডিএমসি। ইউডিএমসি, এই চারটা, এই চারটা ছিল ইউনিয়ন। এটা আমরা পড়লাম, প্রশ্নের মধ্যেই আছে। কিন্তু ইউনিয়নের সাথে যে উপজেলা, এটা যেন কনফিউশন তৈরি না হয়, উপজেলাতে কিন্তু ইউজেড আছে, এটা খেয়াল রাখবেন। তারপর আসি, একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাথে দেখানো হয় তার নাম কি? আইসোহাইড বলা হয়, এবং এটা আমরা আগে প্রশ্ন সলভ করেছি, এটার সাথে আগে সলভ করেছি। আইসোহ্যালাইনও সলভ করেছি, সমলবণাক্ততা। যদি দেখা যাচ্ছে যে সমুদ্রের বিভিন্ন জায়গায় লবণাক্ততার পরিমাণ বিভিন্ন রকম, যেখানে দেখা যাবে সমান লবণাক্ততা আছে, সেই লাইনগুলো যদি একসাথে টানা হয় সেগুলো বলা হয় আইসোহ্যালাইন, সমলবণাক্ততা। আর আইসোথার্ম মানে হচ্ছে তাপ, সমতাপ বিশিষ্ট যে জায়গা আছে বা তাপমাত্রা বিশিষ্ট, সেটাকে বলে আইসোথার্ম বলা হচ্ছে। আর এখানে অন্য একটা টার্ম আছে, আইসোপ্লিথ আছে। প্লিথ, যদি এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কম। আইসোপ্লিথ হচ্ছে যে কোনো একটা আহ, মানে মূল মানে কাঁচামাল থেকে নতুন কিছু তৈরি হওয়া, বা কোনো একটা ঘটনা থেকে কোনো ফলাফল পাওয়ার, যদি দেখা যাচ্ছে যে সেটা যদি সমপরিমাণ হয়, দেখা গেল যে কোনো উৎপন্ন দ্রব্য বা ঘটনার যদি সেম মানে প্রপোর্শন থাকে, তখন সেটাকে বলা হবে আইসোপ্লিথ। মানে একবারে লিখতে পারেন যে কোনো উৎপন্ন দ্রব্য, এটা এর আগে লেখা হয়নি এই জন্য এটা লিখে দিচ্ছি, উৎপন্ন দ্রব্য বা ঘটনার সমপরিমাণ রেখা, বাক্যে যদি লেখেন, এটা লেখা যাচ্ছে। আর এর বাইরে কি দেখেন, আমরা এটা তো শিখেছি। আর দুইটা আমরা শিখতে পারি, একটা হলো আইসোবাথ, কি বলা হচ্ছে, বাত মানে কি গোসল, তাই না? আর একটা হলো আইসোহেল, হেলাস মানে সূর্য, সূর্যের কথা বলা হচ্ছে। বাত, বাত গোসল কোথায়? সমুদ্রে গিয়ে গোসল করবেন, ধরেন সমুদ্রের যে গভীরতা, এই বাত বলতে আসলে এই গভীরতা বলা হচ্ছে, সমগভীরতা, সামুদ্রিক সমগভীরতা, সমগভীরতা, সরি, সমগভীরতা, গভীরতা বোঝাবে এটাকে। আর আইসোহেল, এই যে হেলাস, সেখান থেকে আসছে এটা, তার মানে সমসূর্যালোক রেখা, এটা সমসূর্যালোক রেখা বোঝাবে। মোটামুটি আইসোহেড কিন্তু দুইবার আসছে, হ্যালাইন, থার্ম, এগুলো ইম্পর্টেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর বাদ বাকি গুলো এই যে এখানে একটা লিখলাম যে অপশনের মধ্যে আছে, আইসোবাথটা লিখে দিলাম, এক্সট্রা আইসোহেলটা লিখলাম। এটা খেয়াল রাখবেন, আইসো দিয়ে যদি কোনো কিছু এরপরে আসে, আশা করা যায় যে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুন্ড্রবর্ধন। এটা বহুবার আলোচনা হয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণের কোনো কিছুই দরকার নাই। নিচের কোনটি সত্য নয়? ইরাবতী মায়ানমারের একটা নদী, সত্য। গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটা মিথ্যা। মঙ্গোলিয়া এবং চীনে অবস্থিত, দুই দেশের মধ্যে আছে। থর মরুভূমি ভারতে অবস্থিত, সাজেক ভ্যালি তো বাংলাদেশে আছে। এগুলো সবই রাইট আছে, তার মানে এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তার মানে এটা এখানকার অ্যান্সার, কোনটি সত্য নয় যেহেতু বলা আছে। এটা অবশ্যই পড়ার সময় আপনাকে ম্যাপ দেখে পড়তে হবে। যদি আপনি এখানে গোবি মরুভূমি সার্চ দেন, যদি এখানে বাংলা ইংলিশ মিক্স হবে, গোবি মরুভূমি, এটা তো বুঝবে না, মনে হচ্ছে গোবি ডেজার্ট। এই যে জায়গাটুকু এখানে রেড সার্কেল করে ফেলছে, তো রেড সার্কেলের এই পুরোটুকুই হচ্ছে গোবি মরুভূমি। গোবি মরুভূমির উপরের দিকে দেখেন মঙ্গোলিয়া, অর্থাৎ গোবি মরুভূমির উপরের দিকে থাকা মানে কি, এটা উত্তর পাশ। উত্তর পাশ, আর এটা হচ্ছে যে চীনের অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ পাশ। উত্তর এবং দক্ষিণ, তার মানে মঙ্গোলিয়া এবং চীনের মাঝখানে গোবি মরুভূমিটা অবস্থিত। তাহলে থর মরুভূমিটা কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমাংশে অবস্থিত।
রিসার্চ করলে ভালো বোঝা যাবে, এখানে খুঁজে পাওয়া মুশকিল নাইলে থর। এটা অবশ্যই ম্যাপ গুলো থেকে পড়ে নেবেন। এই যে মরুভূমিটা সার্কেল করলে ভালো দেখা যায় এগুলা। ২ জায়গায় আছে। ভারতের পশ্চিমাংশ মানে হচ্ছে এটা এই যে রাজস্থান, পাকিস্তান ২ টা অংশই দেখাচ্ছে। ২ টা অংশ জুড়েই আসলে আছে এগুলা। এই যে এই জায়গাটুকু যদি দেখেন, হ্যাঁ? থর মরুভূমির কথা বলা আছে। এই যে যেটা তখন দিয়েছিলাম আরকি। এই এরিয়া জুড়ে এখানে দেখাচ্ছে, রাজস্থান এরিয়া জুড়ে। তারপরে এটা শুধু এখানে না, এই যে পাকিস্তান যদি ভারতের বলা আছে কি ভারতের পশ্চিমাংশে, আমরা জানি যে এই ডান দিকে হলো পূর্বাংশ আর বাম দিকে হচ্ছে পশ্চিমাংশ। তো ডেফিনিটলি এটা হচ্ছে পশ্চিমাংশে অবস্থিত, আর এই যে এই পাশে আবার পাকিস্তান আছে। তার পাকিস্তানের জায়গাতেও কিন্তু থর মরুভূমির অংশ আছে। যদি কখনো আসে যে কোন দেশের মধ্যে আছে, তাহলে আপনি ভারতের পশ্চিমাংশ বলতে ভারত পাকিস্তান দুইটার মধ্যে কিন্তু মিক্স করে আসতে পারে। দুটো মরুভূমির অবস্থানগুলো ইম্পর্টেন্ট। আর ইরাবতী মায়ানমারের একটা নদীর নাম, যদি ইরাবতী এটা এখন সার্চ করার দরকার নেই। মোটামুটি যেটা দেখানোর আপনারা বুঝতে পেরেছেন। এই ২ টাই দেখানোর দরকার ছিল। তবে মরুভূমি এগুলো দেখে নিবেন, কিন্তু মরুভূমি থেকে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ? ম্যাপের মধ্যে আপনার যে ম্যাপটা আছে, ম্যাপ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ মরুভূমিগুলো দেখে নিবেন। বিভিন্ন আ মহাদেশে যে মরুভূমিগুলো আছে এগুলো অবশ্যই দেখবেন। দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কোনটি? উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ ২ টারই কিন্তু উষ্ণতম শীতলতম মাস আলাদা আছে। ডেফিনিটলি উত্তর গোলার্ধে যে ঘটনা হবে, দক্ষিণ গোলার্ধে সেটা তার বিপরীত ঘটনা হবে। যদি আপনি উত্তর গোলার্ধেই চিন্তা করেন, বা সেক্ষেত্রে দেখেন উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে বলছে ব্যাপারটা এরকম এখানে। উত্তর গোলার্ধ আর যদি দক্ষিণ গোলার্ধ আমরা এখানে লিখি, ডেফিনিটলি এখানে তো এরকমই। এই যে মরুভূমি দিয়ে থাকুক, এটা যদি পুরোটা কাছাকাছি নিয়ে আসি সবগুলো, এর এর বেশি হচ্ছে না। এই উপরের দিকে এটা যদি মিডল বরাবরের দেন, পার্সেন্ট পেনাল্টি বড় করুন। এইটুকুর মধ্যে যদি যাই আমরা, হ্যাঁ? মোটামুটি এটা কিন্তু এই যে আমরা যেটা জানি উত্তর অক্ষাংশের মধ্যে আছে বাংলাদেশ। তারপরে এই অংশটুকু। তার মানে উত্তর গোলার্ধ এই জায়গাটুকু। আর হচ্ছে মিডল বরাবর যদি নিরক্ষরেখা ধরি, তার মানে এই পাশে উত্তর গোলার্ধ হচ্ছে। আর এই নিচের দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তার মানে ওই পাশে যে ঘটনা গুলো ঘটবে তার বিপরীত ঘটনাটা এই পাশে ঘটবে। তাহলে দেখেন উত্তর গোলার্ধে যদি আপনি উষ্ণতম ধরেন আগে, উষ্ণতম, তারপরে শীতলতম মানে শীতকালের মতো। শীতলতম মাস। উষ্ণতম এবং শীতলতম। উত্তর গোলার্ধে দেখেন ২ টা মাস এখানে ইম্পোর্টেন্ট। একটা হলো জানুয়ারি মাস আর একটা হলো জুলাই মাস। জানুয়ারি মাস, আরেকটা হলো জুলাই মাস। তাহলে দেখেন এখানে উত্তর গোলার্ধে কিন্তু উষ্ণতম মাস হচ্ছে জুলাই। আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি, উত্তর গোলার্ধে। আমাদের উত্তর গোলার্ধে, আমরা যেহেতু উত্তর গোলার্ধে অবস্থান করি, যে জানুয়ারি মাসে আমাদের শীত পড়ে না? শীত পড়ে। তাইলে এটা শীতলতম হিসেবে ধরা লাগবে। আর এই জিনিসটাই ক্রস করে দিয়ে দেন এখানে। তার মানে এটা জানুয়ারি আর জুলাইটা হচ্ছে এই পাশে। যেহেতু উল্টা, তার মানে দক্ষিণ গোলার্ধে একটা প্রশ্ন এসেছে। আপনি একটাই জেনে রাখবেন। একটা জেনে রাখবেন কি, আমাদের সাপেক্ষে জানবেন। উত্তর গোলার্ধে আমরা উত্তর গোলার্ধের রিজনের মধ্যে আছি। আমাদের এদিকে যেহেতু জানুয়ারি মাস শীতলতম, বাংলাদেশের শীতলতম মাসও কিন্তু জানুয়ারি। ঠিক আছে? তবে বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। এই জায়গাটা একটু একটু ডিফারেন্স আছে। উত্তর গোলার্ধে যখন পড়ছেন তখন এইটা। তার মানে জানুয়ারি এটার সাথে বাংলাদেশের সাথে মানে মনে রাখবেন, তাহলে আর কোনো কনফিউশন হবে না। বাংলাদেশেরটা যখন বলবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা, তখন এপ্রিল এটা আলাদা করে আপনারা পড়েছেন বা মনে থাকবে। তবে উত্তর গোলার্ধটা মনে রাখার জন্য বাংলাদেশের সাথে মিল করবেন, যে বাংলাদেশের জানুয়ারি মাস শীতলতম। ডেফিনিটলি উত্তর গোলার্ধে জানুয়ারি মাস হলো শীতলতম। তাহলে এটা যদি মনে থাকে, আরেকটা মাস হলো জুলাই। তাহলে উষ্ণতম মাস জুলাই। আর এর বিপরীতটা দক্ষিণ গোলার্ধে এই উষ্ণতম মাস হবে হচ্ছে কি বলে সরি, উষ্ণতম মাস হবে এই জানুয়ারি, এই বরাবর যেটা আছে উষ্ণতম। আর দক্ষিণ গোলার্ধে শীতলতম মাস হবে জুলাই। তার মানে এখানে দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটা? জানুয়ারি। হ্যাঁ, বলা আছে এখানে। এভাবে খেয়াল রাখবেন, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বললো না উষ্ণতম বা হচ্ছে শীতলতম বললো, এটা খেয়াল করবেন। আর বাংলাদেশ এটার সাথে বলেই দিলাম, সেটা এর আগে আপনারা পড়েছেন, ওটা ইজি আছে। কিন্তু এটা রিলেট করবেন বাংলাদেশের সাথে, তাহলে মনে থাকবে।
তারপর আসুন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের যে প্রথম প্রশ্ন, এই প্রথম প্রশ্নটা এর আগে আমরা ব্যাখ্যায় পড়েছি। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটা কে করেছেন? এই উক্তিটা করেছেন ক্যামডেসেস। মিশেল ক্যামডেসেস। আচ্ছা, মিশেল ক্যামডেসেস সম্পর্কে একটু যদি এই তথ্য না এসে অন্য কিছু থাকে, তিনি কোন দেশী? তিনি ফরাসি। এটা জেনে রাখবেন। আর এম.ডব্লিউ. পামফ্রের কথা বলা আছে। পামফ্রে মূলত মূল্যবোধ সম্পর্কে তার একটা মতামত দিয়েছেন। কি মতবাদ দিয়েছেন? মূল্যবোধ সম্পর্কে তার একটা উক্তি আছে গুরুত্বপূর্ণ। তবে এই সুশাসন আবশ্যক যেটা বলা হলো, সুশাসন আবশ্যক নিয়ে আমরা সব পড়ে ফেলেছি। ৩ জনের উক্তি আমরা পড়েছি। তারপরে ৪ টা কি ৫ টা সংস্থার উক্তি আমরা পড়ে ফেলেছি সুশাসন সম্পর্কে। তো সুশাসন সম্পর্কে আর কোনো কিছু মানে ইম্পোর্টেন্ট আর কোনো কোটেশন কিন্তু বাদ নাই। তো ওইটা নিয়ে আমাদের টেনশন নাই আর। সামনে যেগুলো আসবে এগুলো রিভিশনে থাকবে। তাহলে মূল্যবোধ এটা পামফ্রের ক্ষেত্রে কি পামফ্রে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। পামফ্রে কিন্তু একটা কথা বলেছে সেটা হলো মূল্যবোধ সম্পর্কে। মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। এখানে এটাও পামফ্রের সাথে করা যায় মানে রিলেট করা যায়। অভিপ্রেতর মধ্যে যান প্রেত। অভিপ্রেত এই কথাটা থাকবে। ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। এই যে প্রকাশ কথাটা আছে যে প্রেত, প্রকাশ, পামফ্রে দেখেন উচ্চারণ যখন করবেন প্রায় সমজাতীয় উচ্চারণ হচ্ছে। তো এটা কিন্তু পামফ্রের সাথে খুব মানে ডিরেক্টলি রিলেট করে দিতে পারেন। অভিপ্রেত উচ্চারণ করেন প্রকাশ, প্রেত, প্রকাশ, পামফ্রে কাছাকাছি উচ্চারণ এগুলা। তাহলে এটার দ্বারা কিন্তু এটা মনে রাখা যায়। ইম্পর্টেন্ট এটা। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক এটা আমাদের কমন পড়েছে। আমরা রাসেল সম্পর্কে আমরা অনেক কথাই আমরা পড়েছি রাসেল সম্পর্কে। রাসেলের যে বইগুলো আছে সে ৪-৫ টা বই কিন্তু আমরা আগেও লিখেছি। তার মধ্যে পলিটিক্যাল আইডিয়ালস ছিল। এর বাইরে আমরা পড়েছি পাওয়ারের কথা পড়েছি। ঠিক আছে? পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস এটা পড়েছি। তারপরে ম্যারিজ এন্ড মোরাল পড়েছি। ম্যারিজ এন্ড মোরাল। পাওয়ারের পুরোটা কিন্তু আমরা লিখি নাই। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস এটা আপনারা পড়েছেন। ম্যারিজ এন্ড মোরালস। দেন আছে হিউম্যান সোসাইটি। এটা কয়েকবার পড়েন, হ্যাঁ? এইজন্য আমি লিখে দিলাম। এর আগে যেহেতু একবার লিখেছি এটা সেকেন্ড বার লিখছি। ইজ এথিক্স পলিটিক্স। যাতে ক্লাসে আপনার এই ২ বার আগের একবার পড়েছেন আবার এটার ক্ষেত্রে পড়লে যেন ২ টা মিলে আপনাদের একদম মুখস্থ থেকে যায় বিষয়গুলো। তারপরে দ্য প্রবলেমস অফ ফিলোসফি। এর বাইরেও বহু লেখা আছে তার, হ্যাঁ? সেটা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়ার সময় আপনারা পড়েছেন। ফিলোসফি। SOPHI। তো মোটামুটি নিউ সোশ্যাল অ্যানালাইসিস, হ্যাঁ? সোশ্যাল অ্যানালাইসিস লিখছি যখন পুরোটাই লিখি। তাহলে দেখেন এই ৪ টাই এই পলিটিক্যাল আইডিয়ালস ৫ টা কিন্তু। এই ৫ টা খুব ইম্পোর্টেন্ট। অপশনগুলোর মধ্যে এই ম্যাকিয়াভেলি, প্লেটো, অ্যারিস্টটল এগুলো সম্পর্কে কিছু না বলে থাকতে পারছি না। প্লেটো, অ্যারিস্টটল সম্পর্কে অনেক কিছু আপনারা পড়েছেন। যেরকম প্লেটোর লেখা আছে কিন্তু রিপাবলিক। ঠিক আছে? পির সাথে আর। পিতে প্লেটো, আর তে রিপাবলিক। পির সাথে আর। আর অ্যারিস্টটলের আছে হলো পলিটিক্স। এটা মনে হইতে পারে যে পির সাথে পি লাগাইয়ে দেই। এটা কিন্তু উল্টা। যে প্লেটো পলিটিক্স এটা কিন্তু খুব ইচ্ছা করবে পরীক্ষার হলে আমি এগুলো গুলাই ফেলি। হ্যাঁ? এগুলো কিন্তু ইচ্ছা করবে খুব। তো এটা কিন্তু বিপরীতটা মনে রাখবেন। পলিটিক্স হচ্ছে অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের আরেকটা লেখনী আছে, বই আছে। সেটার নাম হচ্ছে নিকোমেশিয়ান এথিক্স। ইথিক্সকে নিয়ে, নৈতিকতা নিয়ে তার একটা বই আছে। সেটার নাম হচ্ছে নিকোমেশিয়ান ইথিক্স। নিকোমেশিয়ান ইথিক্স। আর ম্যাকিয়াভেলি এটা বাদ গেল। ম্যাকিয়াভেলির বই আছে। এটার নাম হচ্ছে প্রিন্স, দ্য প্রিন্স। এটা ম্যাকিয়াভেলির বই, দ্য প্রিন্স। এই ম্যাকিয়াভেলি কিন্তু সর্বপ্রথম আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য করেছেন। কি করেছে? এই প্রশ্ন আসতে পারে যে নিচেরকে আইন এবং নৈতিকতার মধ্যে, আইন আলাদা বিষয়, সংবিধিবদ্ধ কিছু নিয়ম কানুন থাকে, আর নৈতিকতা তো মানুষের মন থেকে আসে বিষয়গুলো। ঠিক আছে? মানুষের মধ্যে যেটা বদ্ধমূল থাকে সেখান থেকে আসে। তাহলে এই আইন এবং নৈতিকতার মধ্যে কিন্তু পার্থক্য করেছে ম্যাকিয়াভেলি, এবং সেটা যদি আসে কোন বইয়ে করেছে, কোন গ্রন্থে করেছে? দ্য প্রিন্স এই বই করেছে। খুব ইম্পর্টেন্ট আলোচনা হলো। অনেক ইম্পর্টেন্ট আলোচনা এই পেজটুকুতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? এখানে আসছে এই যে নৈতিকতার কারণেই। আমরা জানি অনুচ্ছেদ 18 তে এটা নিয়ে কথা বলা আছে, জনস্বাস্থ্য এবং নৈতিকতা।
এটা স্রেফ এখান থেকে জানলেই চলছে। আর এমনিতেই আমরা বিভিন্ন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ পড়ে ফেলেছি। এখানে নৈতিকতা রিলেটেড একটাই অনুচ্ছেদ আছে সংবিধানে, এটা মনে রাখবেন। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এর আগে এগুলো সবই পড়েছে। বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা, মানে এখানে সবগুলোই, উপরে সবগুলোই হচ্ছে। এর বাইরেও কিছু বৈশিষ্ট্য আছে মূল্যবোধের। আমরা জানি যে এটা একটা সামাজিক মাপকাঠি মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে এদের কি আছে? বিভিন্ন মূল্যবোধের মধ্যে যোগসূত্র আছে বা সেতুবন্ধন আছে। যোগসূত্র এবং সেতুবন্ধন। তারপর এখানে মূল্যবোধের মধ্যে যে জিনিসটার প্রাধান্য পায় সেটা হচ্ছে নৈতিকতা প্রাধান্য পাবে। এই তো। এখানে বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা এগুলো তো আছেই। একটা থেকে আরেকটা ভিন্ন হবে, পরিবর্তন হবে এবং একটা মানে আপেক্ষিক এই বিষয়গুলো একেক সমাজে একেকটা থাকবে মূল্যবোধের বিষয়গুলো। সামাজিক মাপকাঠি, যোগসূত্র, সেতুবন্ধন, নৈতিকতা প্রাধান্য এগুলো মূল্যবোধের বৈশিষ্ট্য। এখানে বলা আছে, আবার এখান থেকেও আসতে পারে পরীক্ষায় সামনে। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন কি? প্লেটো আসলে সদ্গুণ বলতে ৪ টা গুণকে বুঝিয়েছে। এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। সদ্গুণ বলতে তিনি কয়টা গুণকে বুঝিয়েছেন? সেটা হলো ৪ টা গুণ। সেই ৪ টা গুণ কি, কি? একটা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা বা জ্ঞান হিসেবে ওটা আসতে পারে। ঠিক আছে? আবার সাহস আছে, সাহসিকতাও থাকতে পারে। থাকুক। আত্মনিয়ন্ত্রণ, এখানে আত্মনিয়ন্ত্রণ না থেকে আত্মসংযমও থাকতে পারে, থাকুক। ন্যায় না থেকে ন্যায়পরায়ণতাও থাকতে পারে। মূল কথা যে এই কথাগুলো কিন্তু চেঞ্জ করে থাকতে পারে। কারণ একেক বইয়ে একেক টার্ম ব্যবহার করেছে। মানে একেক ওয়ার্ড ব্যবহার করেছে। আসলে যে ওয়ার্ডই ব্যবহার করুক না কেন এই ৪ টা জিনিসকে আসলে বোঝাচ্ছে। একটা প্রজ্ঞা, উইজডম, সাহস, তারপর আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়। এই ৪ টা জিনিসকে বুঝিয়েছে। ভালো করে পড়বেন। আলাদা করে প্রশ্ন আসতে পারে যে প্লেটোর মতে সদ্গুণ বলতে তিনি কয়টি গুণকে বুঝিয়েছেন? ৪ টি গুণকে বুঝিয়েছেন। এটা একটা তথ্য। মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? দেখেন, মূল্যবোধ যেটা, এটা মূল্যবোধের শিক্ষার শুরু হয় হচ্ছে পরিবার থেকে। আপনি যে পরিবারে বিলং করে সেই পরিবার থেকে মূলত এটা শুরু হয়। শিক্ষার শুরু পরিবার থেকে। ঠিক আছে? পরিবারে হয়। আর এই যে পরিবারে তো হলো, তারপরে সে শিক্ষা গ্রহণ করে, স্কুলে পড়তে ধীরে, ধীরে বড় হয়। শিক্ষার মাধ্যমে তার যে মূল্যবোধ থাকে সেটা কিন্তু দৃঢ় হয়। এইজন্য মূল্যবোধ দৃঢ় হয় হচ্ছে শিক্ষার মাধ্যমে। তো মূল্যবোধের শুরু এটা হচ্ছে পরিবারে। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? এখন সামাজিক আছে, ইতিবাচক আছে, গণতান্ত্রিক আছে, নৈতিক আছে। নৈতিক মূল্যবোধে যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইতিবাচক মানে যেটা সাধারণ মূল্যবোধ, আর সামাজিক হচ্ছে সমাজে স্বীকৃত যেটা। তার মানে এখানে খেয়াল করেন, রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠীর কথা বাদই দেন, রাষ্ট্র এবং সরকার দুটোর কথা যেহেতু বলছে, রাষ্ট্র এবং সরকার এটার মধ্যে মেইন বিষয় হলো গণতন্ত্র। তার মানে ডেফিনেটলি এখানে গণতান্ত্রিক মূল্যবোধটা আপনাকে দাগাতে হবে। এখানে যদি আপনি, এখানে আপনার এটা পড়া থাকা লাগবে এমন না কিন্তু। আপনি একটা একটু করে বাদ দিতে পারবেন। যেহেতু আপনাকে একটা অপশন চুজ করতে হবে, তাহলে একটা একটা করে বাদ দিতে হবে। নৈতিক মূল্যবোধ আপনার নিজের থেকে আসবে, আপনার মাথা, মন, মগজ থেকে, ব্রেন থেকে যেটা স্বীকৃত হবে সেটা নৈতিক মূল্যবোধ। ইতিবাচক সব পজিটিভ জিনিসগুলো হচ্ছে ইতিবাচক। সামাজিক হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত। আর রাষ্ট্র সরকার, তার মানে আরেকটা বাদ থাকলো, এটাতে এমনি দাগাইতে পারবেন। রাষ্ট্র সরকারের সাথে গণতন্ত্র সম্পর্কিত। এই গোষ্ঠী আছে, এটা থাকুক, এটা দেখার বিষয় না আমার। রাষ্ট্র এবং সরকার মানে হচ্ছে এখন গণতন্ত্র। ব্যাস। পরের প্রশ্ন, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কর্তব্যের নৈতিকতার ধারণা, বা এটাকে কর্তব্যের নৈতিকতার ধারণার কথা বলছে, ধারণা প্রবর্তন করে, বা এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে কর্তব্যমুখী নৈতিকতা বলা যেতে পারে। একই বিষয়, খালি লেখার ধরনটা আলাদা। কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক, সেটাও একই মানুষ, যার যেটা অ্যান্সার হবে আর কি। এই ইমানুয়েল কান্টের কথা বলছি এখানে। তাহলে এটাকে ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্ট, এই কান্টের কথা এখানে বলা আছে। তিনি এই কর্তব্যমুখী নৈতিকতার মধ্যে তিনি এটার মূল কথা বলেছেন। এই নৈতিকতার মূল কথা হচ্ছে তিনটা। মূল কথা কয়টা? এই নৈতিকতার মূল কথা হচ্ছে তিনটা। সে তিনটা মূল কথা কি? একটা হচ্ছে সদ্গুণ, সদ ইচ্ছা। সৎ ইচ্ছা আলাদা করে লিখতে পারেন বা সদ ইচ্ছাও লিখতে পারেন, যেটাকে কিনা বলা হচ্ছে সততার জন্য সদ ইচ্ছা। সদ ইচ্ছা থাকতে পারে, সৎ ইচ্ছাও থাকতে পারে, একই বিষয়। সদ ইচ্ছা, এটা মূল একবারে যদি লিখি তাহলে সৎ ইচ্ছা একটা বিষয়। তারপরে কর্তব্যের জন্য কর্তব্য,
কর্তব্যের ব্যাপারটা, যেহেতু কর্তব্যমুখী নৈতিকতার কথা বলা আছে, সব কর্তব্যের বিষয়গুলো এখানে থাকবে। আর একটা হলো শর্তহীন আদেশ। এই কর্তব্যমুখী নৈতিকতার এই ৩ টা মূল কথা। তাহলে সদিচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, শর্তহীন আদেশ। এখান থেকে যেকোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে। ৩ টাই খুবই গুরুত্বপূর্ণ প্রবর্তক, এবং ৩ টা মূল কথা খুব ভালো করে পড়ে ফেলবেন। আর ইমানুয়েল কান্ট সম্পর্কে আমরা কোনো কিছু ছাড়বো না এখানে। মানে ইমানুয়েল কান্ট খুব গুরুত্বপূর্ণ। তার তো ৩ টা মূল কথা তিনি বলেছেনই। তার কিছু বইও আছে ইমানুয়েল কান্টের। কিছু গ্রন্থ আছে তার বুক। সেই বইগুলোর আবার খুব বেশি কঠিন না। যদি একটা জিনিস মনে রাখতে পারেন, ক্রিটিক, এই কথাটা মনে রাখতে পারেন যদি। ক্রিটিক অফ পিওর রিজন, এই একটা হলে বাদ বাকিগুলো পারবেন। আরেকটা হচ্ছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। একই রকম শুনতে সবগুলো, প্র্যাকটিক্যাল রিজন। আর একটা হচ্ছে ক্রিটিক অফ দ্য পাওয়ার অফ জাজমেন্ট। যদিও ওই পিওর রিজন বা প্র্যাকটিক্যাল রিজন এই জায়গাটুকু যদি ফোকাস করেন, এই জায়গা থেকে ফোকাস করে প্রশ্ন হওয়ার চান্সটা বেশি আছে। যে ক্রিটিক অফ পিওর রিজন কার লেখা? ইমানুয়েল কান্টের লেখা। এই তো বিষয়। এখন দেখেন ইমানুয়েল কান্টের যদি বলা হয় অন্য পরিচয়ে, তিনি কোন দেশের মানুষ আসলে? কোন দেশের দার্শনিক তিনি? জার্মান দার্শনিক। তার দেশ হচ্ছে জার্মানিতে। একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব হয়ে গেল। আর এমনি আর আগে জন স্টুয়ার্ট মিল সম্পর্কে আমি পড়েছি আমরা। তিনি হচ্ছে উপযোগবাদের জনক। এই যে গ নম্বর অপশনে যেটা পড়েছিলাম, ইউটিলিটারিয়ানিজম এর জনক তিনি। তার আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে অন লিবার্টি। ঠিক আছে, এই যে জন মিল স্টুয়ার্ট মিল যেটা, তার ২ টা লেখা আছে, অন লিবার্টি। এই ২ টা ইম্পর্টেন্ট, উপরের ওইগুলো ২ টা অপশন ইম্পর্টেন্ট না। অন লিবার্টি আর হচ্ছে তিনি ইউটি লিটা এলআইটিএ লিটা রিয়া, এলআইটিএ আরআইএ হবে, আরআইএ রিয়ানিজম, এনআইএসএম। ইউটি, আগে ইউটি দিবেন, তারপর লিটা লিখবেন, লিটা এলআইটিএ লিটা, তারপর রিয়া আরআইএ রিয়া, তারপর নিজম এনআইএস। এই ২ টা তিনি লিখেছেন, জন স্টুয়ার্ট মিল। এই ২ টা খুবই গুরুত্বপূর্ণ। আর মূলত এখানে ইমানুয়েল কান্টের দিকে ভালোভাবে ফোকাস রাখবেন। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কোনটি? মানে হলো কোনটা? সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি, এখানে সমাজের কথা বলা আছে। সমাজ এই অংশে থাকবে, সমাজ না থাকলে তখন হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, অন্যতম প্রতিচ্ছবি এই ২ টার মধ্যেই কিন্তু, রাষ্ট্রের মধ্যেও থাকে সভ্যতার প্রতিচ্ছবি, একটা সমাজের মধ্যেও কিন্তু সভ্যতার প্রতিচ্ছবি থাকে। সুশাসন ৪টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করেছে? এখন দেখেন সুশাসনের উপাদান আমরা পড়ে ফেলেছি। একদম বিশ্বব্যাংক থেকে শুরু করে একদম ৩ টা উপাদান পর্যন্ত যেগুলো দিয়েছে, সব উপাদানগুলো কিন্তু আমরা বক্স করে পড়ে ফেলেছি। কোন বিসিএস এ যেন পড়লাম? যাক, ২-৩ টা বিসিএস আগেই আমরা পড়েছি। কিন্তু স্তম্ভের কথা কিন্তু বলেছে একমাত্র মানে বিশ্বব্যাংকই শুধু স্তম্ভের কথা বলেছে। মোটামুটি সবাই উপাদান দিয়েছে। কিন্তু বিশ্বব্যাংক নিয়ে বেশি, মানে বিশ্বব্যাংকটা কিন্তু এই সুশাসন নিয়ে বেশি গবেষণা করেছে, এবং তারা কিন্তু ৪ টা স্তম্ভের কথা বলেছে। তার মানে ৪ টা স্তম্ভ হচ্ছে বিশ্বব্যাংক, এবং ৪ টা স্তম্ভ তারা অনেকবার, এর আগেও একবার দিয়েছিল। সর্বশেষ তারা ৪ টা স্তম্ভের কথা বলেছে ২০০০ সালে। কোন সালে বলেছিল? ২০০০ সালে এই ৪ টা স্তম্ভের কথা বলেছে। ৪ টা স্তম্ভ। যে ৪ টা স্তম্ভ কি কি? একটা হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, আর একটা হলো অংশগ্রহণ। এই ৪ টা। এই ৪ টা কে দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। ৪ টা স্তম্ভের কথা বলেছে। ৪ টা স্তম্ভ কষ্ট করে কয়েকবার পড়বেন। দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। বাস, এই ৪ টা যদি এভাবে পড়ে ফেলেন, আশা করা যায় যে সুশাসন থেকে যদি এই স্তম্ভ দিয়ে কোনো কিছু আসে। উপাদান তো আসলে অনেকগুলো উপাদান, একেকজন একেক ধরনের উপাদানের কথা বলছে। অত সবগুলো মুখস্থ করতে মানে সম্ভব না। সবগুলো আলাদা আলাদা উপাদান কিন্তু মুখস্থ করা সম্ভব না, এবং মুখস্থ করাটা বোকামিও হবে। কিন্তু চাইলে আপনি এই ৪ টা মুখস্থ করা আপনার জন্য কঠিন কিছু হবে না। কারণ স্তম্ভের কথা বলেছে শুধু এই ওয়ার্ল্ড ব্যাংকই। এই তো, এরপরে আমরা